আমরা আল্লাহর কাছে শুধু চাইছি যে একটা মিরাকেল হোক, আপু ফিরে আসুক। আমরা আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, যেটা ভিতরে কিছুই ছিল না, শুধু উপরটুকুই ছিল, সে কিছুই ছিল না। তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। আমাদেরকে সবচেয়ে বেশি হাইড করা হয়েছে। আমাদেরকে কেন জানানো হয়নি, আমাদের কেন যেতে হয়নি, এটার জবাব দিতে হবে। একজন ব্রেন স্ট্রোকের রোগীর কথাই তো বলতে পারার কথা না, না করবে কোথা থেকে? একজন নিঃসন্তান হলে দত্তক নিতেই পারে। সো এই বিষয়ে আমরা কেউই কথা বলিনি। একটা মানুষ ৮ দিনে সব ড্যামেজ হয়ে যাবে অর্গান, আমার না বিশ্বাস করতে পারতেছি না। রাত হচ্ছে যখন আমি বের হই হসপিটাল থেকে, 11:30টায় আমি আরেকবার ফাইনালি আমাকে ডাকলো যে ৮ নম্বরে কে আছেন আসেন। তো আমি গেলাম, যাওয়ার পর আমার হাতে তখন হচ্ছে ব্লাডের জন্য, তারপরে 2টা ইঞ্জেকশনের জন্য একটা রিসিট দিল। তো তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই ইঞ্জেকশনটা কোন স্টেজে দেয়। তো বলছে আপনারা কাছের মানুষ, এটুকুই বলবো যে ধরে নেন যে ওনাকে 3টে সাড়ে 3টার মধ্যে আমরা খুলে দিব লাইফ সাপোর্ট। তো তারপর আমি আসলে সত্যি বলতে আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না এবং বিশ্বাস করতে চাইও নেই। আমরা আল্লাহর কাছে শুধু চাইছি যে একটা মিরাকেল হোক, আপু ফিরে আসুক। 12:30টায় বাসায় যাওয়ার পরে হঠাৎ করে জানি না, মানে মনটা এত অস্থির লাগছে, আমি ড্রাইভারকে ফোন করছি যে আরিফ কী অবস্থা। আরিফ তখন কাঁদতেছে, বলতেছে তখন আর কেউ ছিল না, জয় ছিল বাইরে। তা আরিফ ভিতরে ঢুকছিল। আরিফ বলতেছে আপা আপনারা তাড়াতাড়ি আসেন, আপার তো হার্টবিট নাই, ডাক্তার বলতেছে। তো ইনস্ট্যান্ট আমরা রাত 1:30টার মধ্যে পৌঁছাই গেছি। যাওয়ার পরে তো লাইফ সাপোর্ট খুলে দিল। আমরা আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, যেটা আমরা ভাবছি যে আসলে অনেকে কিন্তু ব্যাক করে, আমরা ভাবছিলাম আপু ব্যাক করবে। আর সবচেয়ে যেটা হচ্ছে রক্তক্ষরণ হয়েছে প্রচণ্ড রকম, মুখ থেকে কান থেকে, এবং তার হার্ট ফেইলিওর ছিল, তার ব্রেন হ্যামারেজ হয়েছে, তার কিডনি চলে গেছে, তার প্রতিটা মানে অর্গান জাস্ট, ভিতরে কিছুই ছিল না, শুধু উপরটুকুই ছিল, সে কিছুই ছিল না। নিউমোনিয়া থেকে শুরু করে তার ইউটিআই থেকে শুরু করে সব কিছু একসাথে, এবং তার ব্লিডিং হচ্ছিল প্রচণ্ড রকম, যে কারণে এত ব্লাড দেওয়ার পরেও কোলানো যাচ্ছিল না। তো শেষ রেসপন্সটা 11:30টাতে আমরা পেয়েছিলাম। এরপরে তো এখন এখানে আমাদের সবারই একটা সন্দেহ লাগতেছে, যেটা সত্যি কথা, আমাদের সন্দেহ লাগছে। এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই মানে আমাদের ভালো লাগতেছে না বিষয়টা। কারণ আপুর সাথে আমার লাস্ট কথা হলো 16 তারিখে। আপু খুব জ্বর, খুবই শরীর খারাপ। তো আমি বললাম তুমি ডাক্তার দেখাও, তুমি ডাক্তার দেখাও। তো তার ডাক্তার দেখানো নিয়ে একটা প্রবলেম ছিল, সে যেতে চাইতো না। তো ফাইনালি আমি 17-18তে তাকে যখন পেলাম না, তার সাথে যে থাকে মনি, তাকে আমরা ফোন করলাম। ফোন করার পর সে বলতেছে যে ডাক্তার তাকে একটু ঘুমাইতে বসে, সে ঘুমায় আসছে। তো আমরা বললাম ঠিক আছে আমি আসি, বাসায় আমাদেরকে যেতে দেয় নাই। এরপরে আমি 22 তারিখে আমরা ফোন করলাম, সে বলতেছে আমি শুনলাম ইউনাইটেড। তখনও আমাদের কোনো আর্টিস্টকে অ্যালাউ করে নাই, না এখন আসা যাবে না, এখন আসা যাবে না, সিসিউতে দেখতে দিবেন, আসা যাবে না। তারপরেও আমার হাজব্যান্ড জোর করে গেছে, তাকে বাইরে দাঁড়ায় থাকতেছে, দেখতে দেয়নি। আরও কয়েকজন গেছে, কাউকে দেখতে দেওয়া হয় নাই, তাকে দেখতে দেওয়া হয় নাই, তার কাছে যেতে দেওয়া হয় নাই। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয় নাই। এবং পরবর্তীতে তার ড্রাইভারের থেকে যেটা জানছি যে 3 দিন নাকি সে তার হচ্ছে টয়লেট থেকে শুরু করে সব হয়েছে, এবং সেটার মধ্যে সে পড়েছিল। এটা কাউকে কেন জানানো হয় নাই? আমাদেরকে, বিশেষ করে আমি বা আমার হাজব্যান্ড, আমরা আপুর অনেক কাছের, আমাদেরকে সবচেয়ে বেশি হাইড করা হয়েছে। কারণ যারা আমরা জানার সাথে সাথে চলে যাব, আমরা এক মুহূর্তও দেরি করবো না, এটা খুব ভালো করে জানা ছিল। আমাদেরকে কেন জানানো হয় না, আমাদের কেন যেতে হয়নি, এটার জবাব দিতে হবে। কালকে রাতেও বনিকে আমরা বলছি তুমি কেন আমাদেরকে যেতে আসতে দাও না, কেন বারবার না করছো? বলে আম্মু না করছে, আম্মু না করছে। আমি বলছি একজন রুগী যদি ব্রেন স্ট্রোক করে, আমাদের ফ্যামিলিতে এরকম হচ্ছে, আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তো একজন ব্রেন স্ট্রোকের রুগীর কথাই তো বলতে পারার কথা না, না করবে কোথা থেকে? তার তো ভালোই সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ, এবং আমার জানা মতে সে আনোয়ার সাহেবের থেকে 3টা ফ্ল্যাট থেকে শুরু করে 2টা দোকান পেয়েছে, তার উত্তরার বাড়ির টাকা, এগুলো কোথায়? এই বিষয়টা নিয়ে আসলে কি বলবো, আমাদের মানে আমরা এতটা অবগত ছিলাম না, এখন যতটা জানতে পারতেছি। এখন অনেক কিছু সামনে আসতেছে যেটা আপু সবসময় ঢেকে রাখছে। আর আমরা কখনো কারো ব্যক্তিগত ব্যাপারে কথাও বলতে, যে যেভাবে ভালো থাকে, একজন নিঃসন্তান হলে দত্তক নিতেই পারে। সো এই বিষয়ে আমরা কেউই কথা বলিনি, এরকম তো অনেকেই দত্তক নেয়, কিন্তু বিষয়টা এরকম হবে, মানে এই বিষয়টা আমার কাছে খুব মানে রহস্য লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমরা ভালো ফিল করতেছি না কেউই। আমি শুধু একা না, প্রতিটা আর্টিস্ট আমরা কেউ ভালো ফিল করতেছি। এখন আমাদের শিল্পী সমিতি থেকে শুরু করে বড়রা যারা আছে, প্রযোজক সমিতি যারা গার্জিয়ান আছে, তারা একটা সিদ্ধান্ত নেবে, মিশা ভাইরা সিদ্ধান্ত নেবে, এবং মুক্তি আপু তো বারবারই বলছে যে আমি এটা ছাড়বো না। সো বড়রা সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। এবং অনেকক্ষণ যাবত কাউকে তাকে তো দেখাও যাচ্ছে না, বুঝতে পারতেছে না। এখন মিশা ভাই আমাদের গার্জিয়ান, আমাদের শিল্পী সমিতি থেকে এখন এটা সিদ্ধান্ত নিবে, ওনারাই ভালো জানেন, ওনারাই বুঝবেন। এখন শুধু একটাই চাবো, এটা সঠিক তদন্ত হোক,
কেন ওনাকে আপুকে দেখতে দিতে কেন আমাদের চায় নাই, কেন আমাদেরকে যেতে দেয়নি, কেন এক একজন আর্টিস্ট সিসি ওতে থাকার অবস্থায় বাইরে থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অপমান করে। গত পরশুদিন আমি জোর করে আমি পিজিতে গেছি এবং আমাকে তারা আটকা রাখতে পারেনি, আমাকে ওইখানেও আটকাইতে চাইছে। আমি জোর করে ঝগড়াঝাটি সিনক্রেট করে আমি ভিতরে ঢুকছি এবং আমি যে অঞ্জনাপুকে দেখছি আমি এটার জন্য রেডি ছিলাম না। আমরা তো এই অঞ্জনাপুকে দেখিনি, একটা হাস্য উজ্জ্বল টুকটুকে সুন্দরী একটা মানুষ, সবসময় দৌড় ঝাঁপ, আমাদের চেয়ে সেই স্ট্রং ছিল। সবসময় বলতাম তুমি এত এনার্জি কোথা থেকে পাও? একটা মানুষ 8 দিনে সব ড্যামেজ হয়ে যাবে অর্গান, আমার না বিশ্বাস করতে পারতেছি না। 8 দিনে একসাথে সব ড্যামেজ কেমন করে হয়? জ্বর তো সবারই হয়, সব চলে গেছে একসাথে, ব্রেন থেকে শুরু করে রক্তক্ষরণ হয়েছে, হার্ট ফেল হয়েছে, হার্ট অ্যাটাকও না। মানে তোমরা চাইলেও কিছু করার নাই আর। আসলে এটা বড়রাই বলবে, আমরা জানি না, এটা বড়রাও কথা বলুক, ঠিক আছে। আমি শুধু একটা কথাই বলবো সবার কাছে, একটা অনুরোধ আপনাদের সবার কাছে, আপুর প্রতি যারা আপুর খুব কাছে ছিলেন, কোনো রকম, আমি জানি আপু কাউকে মনে কষ্ট দেয়নি, কিন্তু আমি জোর হাত করে একটা বলবো, আপুর প্রতি কারো কোনো কষ্ট থাকলে আপুকে আপনারা ক্ষমা করে দিবেন, যদি দেনা পাওনা থাকে তাও ক্ষমা করে দিবেন। আপু জান্নাতবাসী হোক, আমাদের এটাই চাওয়া। আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন।